আচ্ছা, একজন একটু চেক করে আমাকে কনফার্ম করো, সাউন্ড, স্লাইড, স্পটলাইট। জি স্যার, সব ঠিক আছে। হ্যাঁ, এখন দেখো তো পার্টিসিপেন্ট কতজন দেখাচ্ছে? স্যার 47। 47। স্যার আচ্ছা, আমরা শুরু করি। আসলে 5 মিনিট হয়ে গেছে, এখন আর ওয়েট করা যাচ্ছে না। ওকে, তো আমরা গতদিন এই ডাইমেনশনাল অ্যানালাইসিস শুরু করেছিলাম, এই স্লাইডটাতে ছিলাম। তো আমরা বলেছি এর আগে যেগুলো কভার করেছি সেটা হচ্ছে সিমিলিটিউড অ্যান্ড মডেল অ্যানালাইসিস। সো ডাইমেনশনাল অ্যানালাইসিস উদ্দেশ্য একই, কিন্তু অ্যাপ্রোচটা একটু ভিন্ন। সো এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস বেসড অন ডাইমেনশনস। ডাইমেনশনের উপর ভিত্তি করে আমরা কিছু ম্যাথমেটিক্যাল অপারেশন ফাংশন করে আমরা একটা কনক্লুশনে আসব। ওকে, সো প্রিন্সিপালটা কি তাহলে? প্রিন্সিপালটা হচ্ছে, ধর একটা ফ্লো স্টেটমেন্ট দেয়া আছে তোমাকে। হ্যাঁ, সে এখানে আমরা যে প্রথম যে এক্সাম্পলটা আলোচনা করব সেটা যেটা বলা আছে, সো উপর থেকে নিচের দিকে, সো একটা ভার্টিক্যাল ধরো একটা টিউব আছে, সেটা ফিল্ড উইথ এ ফ্লুইড বা লিকুইড, একটা ভার্টিক্যাল টিউব, ওইটা ফিল্ড উইথ এ লিকুইড। সো ওই লিকুইডের মধ্যে দিয়ে উপর থেকে নিচে একটা গোলক স্ফিয়ার, সলিড স্ফিয়ার নিচে পড়তেছে, ফল করতেছে। সো এখন ওই সলিড স্ফিয়ারের উপর কি পরিমাণ ড্র্যাগ ফোর্স কাজ করবে সেই একটা উদাহরণটা আমরা বিভিন্ন প্রবলেমে আমরা দেব। সো ওটা যদি আমরা আলোচনা করি, তাহলে চিন্তা করো প্রিন্সিপালটা কি, এই ডাইমেনশনাল অ্যানালাইসিসের প্রিন্সিপাল। সো এক নম্বর হচ্ছে, ফ্রম দ্য স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম স্টেটমেন্টটা দেখে, হ্যাঁ, ভালো করে বুঝে তোমাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে কি এখানে হচ্ছে, আসলে কি বলা হচ্ছে, তুমি এটা ভালো করে বুঝবা ইন ডেপথে। তারপর এই আন্ডারস্ট্যান্ডিং থেকে তোমাকে ডিটারমিন অর ফাইন্ড আউট করতে হবে দ্য ফিজিক্যাল প্যারামিটারস বা ভেরিয়েবলস, প্যারামিটারস এন্ড ভেরিয়েবলস যেগুলো ওই এফেক্ট করবে ফ্লোটাকে। বা তোমার স্টেটমেন্টে যেটা বলা আছে, তোমাকে একটা প্যারামিটারস বের করতে হবে। সো যত ধরনের ফিজিক্যাল প্যারামিটারস বা ভেরিয়েবলস আছে, যেটাই ওই প্যারামিটারসকে এফেক্ট করবে। তাহলে প্রথম কাজ এক, তোমাকে ফ্রম দ্য আন্ডারস্ট্যান্ডিং অর স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, ওখান থেকে ইউ হ্যাভ টু ডিটারমিন, প্রেডিক্ট দ্য ফিজিক্যাল প্যারামিটারস দ্যাট উইল ইনফ্লুয়েন্স অর এফেক্ট দ্য ফ্লো। হ্যাঁ, এই কথাটা আমরা এখানে বলেছি। সো তোমাকে অল দ্য ফিজিক্যাল প্যারামিটারস দ্যাট ক্যান affect or influence the flow or the factors to be determined, সেগুলো আইডেন্টিফাই করতে হবে, ফার্স্ট স্টেপ। সেকেন্ডে যেটা করতে হবে, তারপর হচ্ছে তুমি যে ফার্স্ট স্টেপে যে ফিজিক্যাল প্যারামিটারস বা ভেরিয়েবলস গুলাকে আইডেন্টিফাই করলা, ওই সবগুলাকে আমরা ওখান থেকে সবগুলাকে বা কিছু কিছুগুলোকে নিয়ে আমরা গ্রুপিং করব, ডাইমেনশনলেস গ্রুপ বানাবো ওগুলাকে। ডাইমেনশনে ওগুলাকে এখন ফিজিক্যাল ভেরিয়েবলস বা প্যারামিটারসকে আমার সেকেন্ড স্টেপ হচ্ছে কনভার্ট দেম ইনটু ডাইমেনশনলেস গ্রুপ অর গ্রুপস। ওকে, এখন সবগুলাকে নিয়ে যে তুমি একটা বানাবা বিষয়টা এমন না, সবগুলাকে নিয়ে একাধিক হতে পারে, বা ওখান থেকে কিছু কিছুগুলোকে নিয়ে আবার একাধিক হতে পারে, বা একটা হতে পারে। সো তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে ফ্রম দ্য স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম you have to understand or determine or find out the physical parameters or variable that can affect the flow or parameters of interest. Second step, you have to group the parameters, okay, as a dimensionless group. Okay, convert them into dimensionless group. Okay, যাতে করে a better understanding, এতগুলো প্যারামিটারস থেকে তুমি ফ্লোটাকে ঠিকভাবে বুঝতে পারবে না, বাট তুমি সবগুলোকে মিলিয়ে ধরো ওখানে 20টা প্যারামিটারস আছে, ওই 20টা প্যারামিটারসকে তুমি দুইটা ডাইমেনশনলেস গ্রুপে কনভার্ট করলা। এখন তুমি ওই দুইটা ডাইমেনশনলেস গ্রুপের মাধ্যমে ওই ফ্লো ফেনোমেননটাকে ভালো করে বোঝা যাবে, বা বোঝানোর চেষ্টা করা। সো ঠিক আছে, সো এই হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিসের প্রিন্সিপাল। ওকে, এইটা হচ্ছে প্রিন্সিপাল, এবং এইটা আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রসিডিউর বা অপারেশন এর মধ্য দিয়ে এটা কমপ্লিট করব। ওকে, আচ্ছা, সো এখানে আরেকটা বিষয় বলা আছে, দেখো ডাইমেনশনাল অ্যানালাইসিস কোথায় কোথায় হেল্পফুল হতে পারে। সো ইট মোস্টলি হেল্পফুল ইন এক্সপেরিমেন্টাল ওয়ার্কস, কারণ এটা আমাদেরকে হেল্প করে টু
টু ডিটারমিন কি ডিটারমিন করতে, the physical parameters or factors that can significantly affect the phenomenon. So আমরা যদি এগুলা জানি কোন কোন ফ্যাক্টর সিগনিফিকেন্টলি ফ্লোকে তোমার এফেক্ট করবে, তাহলে আমরা এক্সপেরিমেন্টাল ওয়ার্কগুলো তাদেরকে নিয়ে করতে পারি। আননেসেসারি কোনো রানও করব না, আননেসেসারিলি কোনো প্যারামিটারসকে আমরা ইনক্লুড করব না। ওকে, সো তাহলে এটা ইট উইল বি ভেরি হেল্পফুল ইন এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। বেসিক্যালি এই ডিমেনশনাল অ্যানালাইসিস তোমাকে গাইড করবে টুয়ার্ডস দ্য রাইট ডিরেকশন। তুমি এক্সপেরিমেন্টকে কন্ডাক্ট করতে কোন দিকে যাবা, কিভাবে করবা, সেটা নির্ধারণ করতে ডিমেনশনাল অ্যানালাইসিস তোমাকে হেল্প করবে। ঠিক আছে, সো দিস ইজ অ্যান অ্যাডভান্টেজ অর বেনিফিট দ্যাট ইউ ক্যান অবটেন ফ্রম ডিমেনশনাল অ্যানালাইসিস। ওকে, আচ্ছা এখন তাহলে আমরা লিমিটেশনস গুলো দেখি। ডাইমেনশনাল অ্যানালাইসিসের লিমিটেশনস কি? এটার লিমিটেশনস হচ্ছে তোমাকে এই যে সলিউশন একটা দিবে, সো ডাইমেনশনাল অ্যানালাইসিস তুমি পারফর্ম করে যে রেজাল্ট পাবা, হ্যাঁ, যে এক্সপ্রেশন, ইকুয়েশন বা মডেল পাবা, এটা ইট মে নট বি কমপ্লিট, এটা ক্যান বি ইনকমপ্লিট, ইন মোস্ট কেস এটা ইনকমপ্লিট, অর্থাৎ পার্শিয়াল সলিউশন দিবে। হ্যাঁ, এটা থেকে একবার স্পেসিফিক এক্সাক্ট কোয়ান্টিটেটিভ বা নিউমেরিক্যাল তুমি ডেটা পেয়ে যাবা, বিষয়টা এরকম নাও হতে পারে। সো এই লিমিটেশনসটা তোমাকে বুঝে রাখতে হবে, মনে রাখতে হবে যখন তুমি ডাইমেনশনাল অ্যানালাইসিস ক্যারি আউট করবা। ওকে, প্রিরিকুইজিট কি? একটা সাকসেসফুল ডাইমেনশনাল অ্যানালাইসিস কমপ্লিট করার জন্য তোমাকে কি কি থাকতে হবে? সো প্রিরিকুইজিট হচ্ছে এক্সপেরিয়েন্স। হ্যাঁ, সে আমার প্রথম স্টেপ কি? আমি একটা স্টেটমেন্টটা ভালো করে বুঝবো, বুঝে আমি অল দ্য ফিজিক্যাল প্যারামিটারস রিলেভেন্ট টু দিস ফ্লো এটাকে আইডেন্টিফাই করব। তুমি যদি এক্সপেরিয়েন্স না হও এবং ওখান থেকে যদি কিছু ফিজিক্যাল প্যারামিটার যেগুলো গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট, ওগুলো যদি বাদ পড়ে যায়, তাহলে আলটিমেট যে তুমি রেজাল্ট পাবা ওইটাও হবে ইনকমপ্লিট রেজাল্ট। সো প্রিরিকুইজিট হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ দ্য এক্সপেরিয়েন্স। একবারে এই ধরনের মডেল অ্যানালাইসিস, ডাইমেনশনাল অ্যানালাইসিসের মধ্যে সাধারণত তোমার এন্ট্রান্স বা এন্ট্রি লেভেল প্রফেশনালকে তোমার এঙ্গেজ করা হয় না। হ্যাঁ, সো সাধারণত এক্সপেরিয়েন্স প্রফেশনাল যারা আছে তারাই এগুলা তোমার অ্যাকচুয়াল কেসে এগুলা পারফর্ম করে। সো প্রিরিকুইজিট থাকতে হবে, যাদের এক্সপেরিয়েন্স থাকবে, প্রবলেমটা বুঝলেই দেখে যাবে কি কি ফিজিক্যাল প্যারামিটারস এখানে আছে, কোনোটা যাতে বাদ পড়ে না যায়। সো লাস্টের লাইনটা দেখো, টু ইউজ ডাইমেনশনাল অ্যানালাইসিস সাকসেসফুলি ওয়ান মাস্ট বি familiar with the fluid phenomenon involved. ওকে, সো সিস্টেম এবং ডাইমেনশনাল অ্যানালাইসিস, ওকে, দুইটা বিষয়। একটা হচ্ছে যে সিস্টেমে তুমি অ্যাপ্লাই করবা সেই সিস্টেম, আর হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস, এটা হচ্ছে টুল। ওকে, সিস্টেম এবং টুল এই দুইটাতেই এক্সপেরিয়েন্সড এরকম পারসন বা প্রফেশনাল এর মাধ্যমে এই ডাইমেনশনাল অ্যানালাইসিস গুলো সাধারণত কন্ডাক্ট করা হয়ে থাকে। ওকে, সো এই হচ্ছে প্রিরিকুইজিট। লিমিটেশনসটা আমরা জানলাম, তাহলে আমরা প্রিন্সিপালও জানলাম। ওকে, তাহলে আমি এখানে একটু সামারাইজ করে নিচ্ছি। তাহলে আমরা এখানে কি কি দেখলাম? ডাইমেনশনাল অ্যানালাইসিস কি, ডাইমেনশনাল অ্যানালাইসিসের প্রিন্সিপাল কি, ডাইমেনশনাল অ্যানালাইসিসের কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব। ওকে, এক্সপেরিমেন্টাল ওয়ার্ক এটা মেইনলি হেল্পফুল হবে, বেনিফিট, ডাইমেনশনাল অ্যানালাইসিসের লিমিটেশনস। ওকে, এখানে লিমিটেশনস বলা আছে। তারপর প্রিরিকুইজিট, একটা সাকসেসফুল ডাইমেনশনাল অ্যানালাইসিস ক্যারি আউট করার জন্য তোমাকে কি থাকতে হবে, ওকে, বাকি বিবেচনায় নিয়ে নিতে হবে। ওকে, সো আমরা এই পর্যন্ত ডাইমেনশনাল অ্যানালাইসিসটা কভার করলাম। এখান থেকে কিন্তু একটা ভালো কোশ্চেন হতে পারে বা হয়েও থাকে, তুমি যদি টার্ম ফাইনালে কোশ্চেন দেখে থাকো, এগুলা দিয়ে একটা সুন্দর ভালো ধরনের স্ট্যান্ডার্ড কোশ্চেন তৈরি করা হয়ে থাকে। ওকে, এখন আমরা দেখি, আমরা যে আসলে এগুলো এর আগে ব্যাকগ্রাউন্ড বা থিওরি দেখলাম, প্রিন্সিপাল দেখলাম, এখন আমরা যখন হাতে কলমে ডাইমেনশনাল অ্যানালাইসিস, এই অ্যানালাইসিসটা যখন আমরা ক্যারি আউট করব, এটার স্পেসিফিক মেথড কি হতে পারে আমরা সেগুলা দেখি। ওকে, সো ফার্স্ট ওয়ান হচ্ছে তোমার রেইলে মেথড, আর সেকেন্ড ওয়ান হচ্ছে তোমার বাকিংহাম পাই থিওরাম বলা হয়ে থাকে। ওকে, সো রেইলে মেথড আর বাকিংহাম পাই থিওরাম। ওকে, আমি এখানে একটা স্টিক মার্ক দিয়েছি, তার কারণ হচ্ছে এই দুটাই ভালো, তবে সাধারণত এটা একটু মোর জেনারেলাইজড, এটা মোর কনভিনিয়েন্ট এবং হেল্পফুল, এবং এটার কিছু বেনিফিট আছে ওভার রেইলে মেথড। ওকে, বাকিংহাম পাই থিওরি হ্যাজ সাম বেনিফিট ওভার তোমার রেইলে মেথড। ওকে, সো আমরা মোস্টলি, আমি ব্যক্তিগতভাবে এটাই প্রেফার করি বা ইউজ করি। এর মানে এটা না যে এটা খারাপ, এটা দিয়ে ইউজ করা যাবে না। ওকে, কিন্তু আমরা ক্লাসের মধ্যে এই তোমাদের জন্য দুটো মেথডই দেখবো। ওকে, আজকে সো স্টার্ট উইথ দিস ওয়ান, রিলে মেথড দিয়ে আমরা শুরু করি। আমরা যে একটু আগে যে প্রবলেমটা বলেছিলাম, সো এই ধরো একটা টিউব এখানে আছে ফিল্ড উইথ এ লিকুইড। ওকে, দিস টিউব ইজ ফিল্ড উইথ লিকুইড এবং
এর মধ্যে দিয়ে একটা সলিড স্ফিয়ার উপর থেকে নিচের দিকে ফল করবে, ওকে, ড্রপ করবে। আচ্ছা, এখন তোমার কাজ হচ্ছে এটা যে পরিমাণ ড্র্যাগ ফোর্স এক্সপেরিয়েন্স করবে, ড্র্যাগ ফোর্স মানে ফ্লোর বিপরীতে যে বাধাটা, এটা উপর থেকে নিচের দিকে চাবে, ফ্লুইডটা তো তাকে চাবে না যে এর মধ্যে দিয়ে যেতে দেওয়ার জন্য, ওকে, তাকে ধরে রাখার চেষ্টা করবে। এটা হচ্ছে অরিজিন অফ ড্র্যাগ, ওকে। সো এই ফ্লো হওয়ার জন্য নিচের দিকে পতিত হওয়ার সময় এই স্ফিয়ারটা যে পরিমাণ ড্র্যাগ ফোর্স এক্সপেরিয়েন্স করবে, ফেস করবে, তার জন্য একটা কোয়ান্টিটেটিভ রিলেশনশিপ ডেভেলপ করতে হবে তোমাকে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কাজ, ওকে। সো আমরা লেটস স্টার্ট রিলে মেথড। সো এই হচ্ছে তোমার প্রবলেম। সো ফিজিক্যাল ফার্স্ট স্টেপ কি ছিল? তুমি আন্ডারস্ট্যান্ড দ্য ফেনোমেননটাকে বুঝো। আমরা বুঝেছি, কি বুঝেছি? একটা ভার্টিক্যাল টিউব আছে, ইট ইজ ফিল্ড উইথ এ লিকুইড, ওকে, এর মধ্যে দিয়ে উপর থেকে নিচের দিকে একটা স্ফিয়ার ফল করবে। তখন এর মধ্যে কি পরিমাণ ড্র্যাগ ফোর্স কাজ করবে সেটা আমরা একটা ম্যাথমেটিক্যাল রিলেশন বা ইকুয়েশন ডেভেলপ করব, মডেল ডেভেলপ করব, ওকে। তাহলে ফার্স্ট স্টেপ আমরা এটা পড়ে নিলাম, বুঝে নিলাম। এখন কি? physical parameter, determine all the physical parameter that can influence this flow phenomenon. এই ফ্লো ফেনোমেননটাকে এফেক্ট করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে এমন সকল ফিজিক্যাল প্যারামিটারস গুলোকে আমরা এখানে তোমার ইনক্লুড করব। সো ফার্স্ট ওয়ান হচ্ছে ড্র্যাগ ফোর্স। অবশ্যই ফ্লোর মধ্যে ড্র্যাগ ফোর্সের একটা হাউ ফাস্ট এটা মুভ করবে, এটা ড্র্যাগ ফোর্সের উপর ডিপেন্ড করবে। সো ড্র্যাগ ফোর্স এই একটা ফিজিক্যাল প্যারামিটারস। তারপর হচ্ছে ডায়ামিটার, এটা কতটুকু বড় বা ছোট তার উপরে ডিপেন্ড করবে। সো ডায়ামিটার ইজ অ্যানাদার ফিজিক্যাল প্যারামিটারস দ্যাট ক্যান এফেক্ট দ্য ফ্লো। তারপর ভেলোসিটি, সো এটা কত রেটে কত ভেলোসিটিতে ফল করবে সেটা একটা প্যারামিটারস, ফিজিক্যাল প্যারামিটারস। তারপর হচ্ছে ভিসকোসিটি, তারপর হচ্ছে ডেনসিটি, এটা হচ্ছে ফ্লুইড প্রপার্টিজ, এর অবশ্যই ইমপ্যাক্ট এখানে থাকবে। তাহলে আমরা ফার্স্ট স্টেপে স্টেটমেন্টটা ভালো করে বুঝে ওখান থেকে আমরা সকল ফিজিক্যাল প্যারামিটারস গুলো আইডেন্টিফাই করে নিলাম। সো এখানে যদি কোনো কিছু বাদ পড়ে যায় তাহলে কিন্তু তোমার অ্যানালিসিসটা ইনকমপ্লিট হয়ে যাবে, ওকে। সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। সো একটা সাকসেসফুল ডাইমেনশনাল অ্যানালাইসিস পারফর্ম করার জন্য এমন একজনকে করতে হবে যার এই সিস্টেম এবং ডাইমেনশনাল অ্যানালাইসিস মেথড দুটোর উপরে যার দক্ষতা থাকবে। সো সিস্টেম সম্পর্কে তোমার ধারণা না থাকলে কিন্তু এই যে এখান থেকে ইম্পর্টেন্ট প্যারামিটারস গুলো, ফ্যাক্টরস গুলো বা ভেরিয়েবলস গুলো বাদ পড়ে যাবে, ওকে। সো আমরা সে ধরে আমরা এক্সপিরিয়েন্সড, সো আমাদের এই সম্পর্কে একটা মোটামুটি ভালো ধারণা আছে, সেখান থেকে আমরা এই ধরনের ফিজিক্যাল প্যারামিটারস গুলোকে আইডেন্টিফাই করে নিলাম, ওকে। সো এখন আমরা লিখতে পারি, সো এই যে ড্র্যাগ ফোর্স ইজ এ ফাংশন অফ ডায়ামিটার, ভেলোসিটি অফ দ্য স্ফিয়ার, সো ডেনসিটি আর হচ্ছে তোমার ভিসকোসিটি, ওকে। সো একটু বুঝে নেই এখানে আমি বি দ্বারা কি বুঝাচ্ছি। আমার এই ফ্লুইডটা কিন্তু আমি বলছি ইট ইজ ফিল্ড উইথ এ লিকুইড, দ্যাট ইজ, সো ইট ইজ এ স্ট্যাগনেন্ট ফ্লুইড, এটা সেটা ফিক্স আছে। সো হ্যাঁ, সো এই বি বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে তোমার এটা নিচের দিকে যে ভেলোসিটিতে নিচে পড়বে সেটা। আবার এমনও হতে পারে এমন একটা সিস্টেম যে সিস্টেমের মধ্যে এইটাও মুভ করতেছে, হ্যাঁ, ফ্লুইডটাও ইটসেলফ মুভ করতেছে। সো ওই ক্ষেত্রে আমরা ভেলোসিটি কি বলতে পারি? রিলেটিভ বা রেজাল্টেন্ট ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এটার অর্থাৎ ওই যে মুভিং যে দুটো একটা হচ্ছে সলিড একটা ফ্লুইড থাকবে, সো তাদের রিলেটিভ বা রেজাল্টেন্ট ভেলোসিটি সেটা। সো এই হচ্ছে সো আমরা এই হচ্ছে তোমার জেনারেল ফিজিক্যাল প্যারামিটারস গুলো। 2 নাম্বার হচ্ছে আমরা এগুলাকে জেনারেলাইজ ফাংশন আকারে লিখলাম, ওকে। 3 নাম্বার স্টেপে আমরা একটা পাওয়ার ইকুয়েশন, এক্সাক্ট আমার কাজ কি এখন একটা মডেল ডেভেলপ করা বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ডেভেলপ করা, ওকে। সো এটা তো আর ইকুয়েশন না, এটাতে জাস্ট ফাংশনাল ফর্ম আমরা লিখেছি, FD ডিপেন্ড অন ডি বি রো এন্ড মিউ, ওকে। সো আমরা একটা এখন মডেলটা লিখি, মডেল জেনারেলাইজ ফর্ম, একটা পাওয়ার ইকুয়েশনের মাধ্যমে মডেলটাকে আমরা সাজাই। সো FD, দিস ইজ দ্য FD ড্র্যাগ ফোর্স, যেটা তোমার জন্য একটা তোমাকে এটার এক্সপ্রেশন কি হবে সেটাকে ডেরাইভ করতে বলছে। সো FD ইকুয়ালস টু আমরা কি পাওয়ার ইকুয়েশন ফর্মে লিখবো ইন টার্মস অফ এই যে ভেরিয়েবলস এর মাধ্যমে, ওকে। তাহলে আমরা জেনারেল পাওয়ার ইকুয়েশনের মধ্যে লিখি সি এটাকে এখানে কোএফিশিয়েন্ট থাকতে পারে, এটা একটা ডাইমেনশনলেস কোএফিশিয়েন্ট, এটার ভ্যালু 1 হতে পারে, 0.1 হতে পারে, 0 মাইনাস হতে পারে বা যেটাই। সো এটা একটা ডাইমেনশনলেস কোএফিশিয়েন্ট, ওকে। আচ্ছা, আর হচ্ছে এই যে ভেরিয়েবলস গুলো সবগুলো লিখলাম ডি, এর উপর একটা পাওয়ার দিয়ে রাখলাম, পাওয়ার ইকুয়েশন। সো এটা এনিথিং, ওকে, আমরা অ্যানালিসিস করে দেখবো এটা কেমন আসবে। তারপরে বি, এর উপর একটা পাওয়ার দিলাম হচ্ছে বি,
তারপর হচ্ছে তোমার রো, এর উপর পাওয়ার দিলাম সি, তারপর হচ্ছে মিউ, এটা হচ্ছে পাওয়ার দিলাম ডি। ওকে, সো এই ফাংশন গুলো, ভেরিয়েবলস গুলো দিয়ে আমরা এফডি এর জন্য একটা পাওয়ার ইকুয়েশন দিলাম। সো ইট ইজ ইউর গভর্নিং ইকুয়েশন নাও। ওকে, পাওয়ার ইকুয়েশন। ওকে, এটা কিন্তু স্টিল জেনারিক ফর্মে আছে। আমরা সি কত জানি না, আমরা এ কত জানি না, আমরা বি কত জানি না, সি কত জানি না, ডি কত জানি না। এখন কাজ হচ্ছে আমাকে এই কোএফিসিয়েন্ট বা পাওয়ার গুলো যেগুলো আছে সেই পাওয়ার বের করা, আর হচ্ছে আমার সি কোএফিসিয়েন্ট বের করা। ওকে, সো এখন আমি ডাইমেনশনাল অ্যানালাইসিস, সম্পূর্ণ জিনিসটাই তো ডাইমেনশনাল অ্যানালাইসিস। ওকে, সো এখন আমি ফার্দার অ্যানালাইসিসে যাব। ওকে, এখন দেখো এই সি কিন্তু স্পষ্টভাবে আমরা বলে দিচ্ছি এটা হচ্ছে তোমার ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, আর এগুলো হচ্ছে পাওয়ার। ওকে, এগুলোর ভ্যালুগুলোই বের করা এখন তোমার কাজ। এখন আমরা কিভাবে এটাকে সলভ করতে পারি? ওকে, সো ডাইমেনশনাল অ্যানালাইসিসের একটা বেসিস আছে, সেটা হচ্ছে আমরা এই যে পাওয়ার ইকুয়েশনটা ধরলাম, ওকে, লিখলাম। ওকে, সো এইটা হচ্ছে ডাইমেনশনালি হোমোজেনিয়াস। ওকে, ডাইমেনশনালি হোমোজেনিয়াস, ডাইমেনশনাল হোমোজেনিটি অ্যাপ্লিকেবল। বেসিস হচ্ছে ডাইমেনশনাল হোমোজেনিটি, অর্থাৎ এই যে পাওয়ার ইকুয়েশনটা আমরা লিখলাম এটা ডাইমেনশনালি হোমোজেনিয়াস, অর্থাৎ এটার বাম দিকের ডাইমেনশন আর ডান দিকের ডাইমেনশন সেম, সমান থাকবে। আমরা সিএচই 111 একটা কোর্স ছিল আমাদের, তাই না? তোমরা করেছো, সেই কোর্সের মধ্যে কিন্তু এইসব কিছু একটা আমরা ইন্ডিকেশন দিয়েছিলাম। ডাইমেনশনাল হোমোজেনিটি মানে কি, ওখানে কিন্তু আমরা কিছু কিছু ইকুয়েশন আমি যখন একবার পড়েছিলাম ওখানে আমি এগুলো দেখিয়েছিলাম তোমাদের। ডাইমেনশনাল অ্যানালাইসিস, ডাইমেনশন হোমোজেনিটি বলতে কি বোঝাচ্ছি। ওকে, একটা ইকুয়েশন ডাইমেনশনালি হোমোজেনিয়াস, এটার অর্থ হচ্ছে তার বাম দিকে যে ডাইমেনশন থাকবে তার ডান দিকে একই ডাইমেনশন থাকবে। ওকে, আচ্ছা, সো তাহলে এটাকে আমরা ডাইমেনশনাল ফর্মে লিখি এফডি। ওকে, ডাইমেনশন হোমোজেনিটি, এটার পাশে বাম দিকে কি কি ডাইমেনশন আছে? এফডি। ওকে, এখানে আমরা এখন আমাদের এম এল টি তিনটা ফান্ডামেন্টাল ডাইমেনশন, তাই না? এম ম্যাসের জন্য, এল লেন্থের জন্য, টি টাইমের জন্য। ওই এম এল টির মাধ্যমে আমরা এই ইকুয়েশন, এই প্যারামিটারসটাকে আমরা রিপ্রেজেন্ট করি। ওকে, এফডি এটা ফোর্স, ফোর্স মানে কি এফ এ, এম ম্যাস, এ হচ্ছে অ্যাক্সিলারেশন। সো এম এর জন্য ডাইমেনশন কি হবে? এম, ম্যাসের জন্য এম। ওকে, আর কি আছে? অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন মানে কি? এল ডিভাইডেড বাই টি স্কয়ার, তাই না? অ্যাক্সিলারেশন মানে বি বাই টি, বি হচ্ছে এল বাই টি আর হচ্ছে টি। সো এ হচ্ছে এল ডিভাইডেড বাই টি স্কয়ার। ওকে, সো এ হচ্ছে বাম দিকে লিখলাম, আর ডান দিকে কি কি আছে? সি। এটা কি? এটা তো একটা ডাইমেনশন লেস কনস্ট্যান্ট, সো এর তো আর ডাইমেনশন নাই, সো এমএলটি কিছু এখানে থাকবে না। ওকে, ওটা বাদ পড়ে গেল। ডি, এটা কি? ডায়ামিটার, ডায়ামিটারের ডাইমেনশন কি হবে? এল। ওকে, এল, তার উপর পাওয়ার আছে হচ্ছে তোমার এ, এ লিখলাম। ভি, এটা ভেলোসিটি, ভেলোসিটি মানে কি? এল বাই টি, এল বাই টি, আর হচ্ছে তোমার উপরে পাওয়ার দিলাম বি। রো, রো মানে কি? রো হচ্ছে ম্যাস ডিভাইডেড বাই ভলিউম, ম্যাসের জন্য এম আর ভলিউমের জন্য এল কিউব। ওকে, পাওয়ার হচ্ছে সি। এখানে ভিসকোসিটি, এই ভিসকোসিটির জন্য তুমি দেখবা এম আসবে আর এল টি আসবে। ওকে, এই হচ্ছে ডি। ওকে, তাহলে আমরা এখানে প্যারামিটারস লিখলাম, এটাকে ফাংশন ফর্মে লিখলাম, এটাকে ফাইনালি আমরা জেনারেল পাওয়ার ইকুয়েশনে লিখলাম, তারপর এটাকে কনভার্ট করলাম হচ্ছে ডাইমেনশনে। ওকে, ফান্ডামেন্টাল যে মৌলিক ডাইমেনশন গুলো আছে তার মাধ্যমে আমরা পাওয়ার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করলাম। ওকে, এখন এটার মধ্যে ডাইমেনশনাল হোমোজেনিটিকে অ্যাপ্লাই করো। ওকে, এখন দেখো, টু স্যাটিসফাই ডাইমেনশনাল হোমোজেনিটি বাম দিকের পাওয়ার আর ডান দিকের পাওয়ার সমান হবে। অর্থাৎ দেখো, ফর এম, এমনি বাম দিকে কি আছে? এম এর উপর পাওয়ার কত? 1, 1 লিখো, ইকুয়ালস টু ডান দিকে যাও, এখানে এম কোথায় আছে? এম কয়টা আছে? এম, এখানে এম নাই, এখানে এম নাই, এখানে এম আছে, এম এর পাওয়ার কত? সি, এই সি লিখলাম, প্লাস এম এর পাওয়ার কত? ডি, এই ডি লিখলাম। ওকে, তাহলে আমরা এম এর জন্য ডাইমেনশনাল হোমোজেনিটি লিখে নিলাম, 1 ইকুয়েশন। সেকেন্ড এল এ যাও। ওকে, এল এর এখানে পাওয়ার কত? 1, এল এর পাওয়ার কত? 1, ইকুয়ালস টু এখানে এল কত? এ, প্লাস এখানে কি এল আছে? এখানে এল আছে, এল এর উপর পাওয়ার হচ্ছে বি। ওকে, আর হচ্ছে তোমার এখানে মাইনাস কত? এখানে দেখো হচ্ছে এল কত? -3। ওকে, নিচে আছে -3 সি -3। ওকে, এখানে কত? -ডি। ওকে, তাহলে আমরা এল এর জন্য ডাইমেনশনাল হোমোজেনিটি থেকে এই ইকুয়েশনটা লিখে নিলাম। একইভাবে সিমিলারলি আমরা টি এর জন্য লিখি, টি এখানে পাওয়ার কত? এখানে পাওয়ার হচ্ছে তোমার -2। ওকে, উপর নিলাম, ইকুয়ালস টু এখানে টি নাই, এখানে টি আছে -বি, এখানে টি নাই, এখানে টি আছে -ডি। ওকে, তাহলে আমরা এই তিনটা ডাইমেনশন থেকে আমরা তিনটা ইকুয়েশন লিখে নিলাম। ওকে, তাহলে দেখো এখানে বেসিক্যালি আননোন কয়টা? এ বি সি ডি, চারটা আননোন, আর ইকুয়েশন হচ্ছে কয়টা? 1 2 3, তাহলে তিনটা ইকুয়েশন। এখানে কি আমরা এক্স্যাক্টলি কিন্তু আর সলভ করতে পারছি না,
ওকে, এখানে একটা পার্শিয়াল সলিউশনের দিকে যাব ইন টার্মস অফ, সো আমি এ কে লেখো সাজাও, এ কে আমি ডি এর মাধ্যমে লিখলাম ইন টার্মস অফ ডি, বি কে ইন টার্মস অফ ডি, সি কে ইন টার্মস অফ ডি। ওকে, তাহলে আমরা এখন তিনটা যে পাওয়ার, এই তিনটাকে আমরা সবগুলাকে এ বি সি কে ইন টার্মস অফ ডি তে আমরা লিখে নিলাম। এখন এই এ বি সি কে পাওয়ার ইকুয়েশনে বসাই, এফ ডি, ওকে, সি কোএফিশিয়েন্ট, ডাইমেনশনলেস কোএফিশিয়েন্ট, ডি ছিল এ, বি বি, এটা হচ্ছে সি, সি এর মান বসাই, আর হচ্ছে ডি, এই ডি বসালাম। ওকে, তাহলে এখন দেখো পাওয়ার ইকুয়েশনটা রিডিউস হচ্ছে কোথায়, এখানে দেখো আননোন কি একটা, পাওয়ার গুলোর আগে চারটা আননোন ছিল, এখন আমি ডাইমেনশনাল অ্যানালাইসিস করে এই ইকুয়েশন সলভ করে এগুলাকে কনভার্ট করে নিলাম একটা আননোনে, একটা পাওয়ারে নিয়ে নিলাম। ওকে, ডায়ামিটার ডি এর সাহায্যে নিয়ে নিলাম। ওকে, সো এখন এগুলাকে আমরা একটু গ্রুপিং করি, গ্রুপিং দ্য ভেরিয়েবলস অ্যাকর্ডিং টু देयर কম এক্সপোনেন্ট, এই যে পাওয়ার আছে এই পাওয়ারের সাহায্যে। সো এফ ডি সি, তার উপর পাওয়ার নাই, এখানে হচ্ছে তোমার রো 1 লিখলাম, এই যে এখানে 1, সব এগুলাকে আর ডি গুলাকে একপাশে নিয়ে গেলাম। ওকে, এগুলো তো এক্সাক্ট আমরা জানি, 2 2 1 1, এখানে তো 0, সো এখানে 1 0 0 0, এখানে হচ্ছে তোমার ডি, সো এই ডি গুলাকে একসাথে করলাম। ওকে, সো এখন আমরা দেখতে পারি এটা কি বলতো, এটা কার মতো দেখা যাচ্ছে, বি ডি রো মিউ, দিস ইজ ডাইমেনশনলেস যে গ্রুপ আমরা করেছি রেনল্ডস নাম্বার, তাই না? তাহলে আমরা এই যে ইকুয়েশনটা পেলাম, এটাকে আমরা রেনল্ডস নাম্বার জানি, সো এটাকে আমরা অরিজিনাল পাওয়ার ইকুয়েশনটা আমরা এইভাবে লিখতে পারি, দেখো এফ ডি, সো এখান থেকে আমরা কি বলতে পারি, এই যে ইকুয়েশনটা পেয়েছি এটা তো ডাইমেনশনলেস না, সো এটা হচ্ছে ডাইমেনশনলেস গ্রুপ রেনল্ডস নাম্বার, সো এটাকে যতই পাওয়ার হোক না কেন ওটা সম্পূর্ণ ডাইমেনশনলেসই হবে। ওকে, সো আর সি হচ্ছে ডাইমেনশনলেস, তাই না? সি এবং এটা মিলিয়ে আমরা একটা ফাংশন লিখে নিলাম। সো এই দেখো কোএফিশিয়েন্ট, এটাও ডাইমেনশনলেস, এটাও ডাইমেনশনলেস না, এটা তো একটা ডাইমেনশনলেস, এটাকে সংখ্যা আসবে, সো এটাও একটা সংখ্যা, তাই না? সো এই দুটাকে মিলিয়ে আমি ফাংশন অফ রেনল্ডস নাম্বার লিখে নিলাম। ওকে, আর বাকি কি আছে, রো আর ডি স্কয়ার বি স্কয়ার, তাই না? সো আমার পাওয়ার ইকুয়েশন কিন্তু এই পর্যন্ত চলে আসলো। ওকে, বা এটাকে আমরা এইভাবে সাজাতে পারি। সো এটার ইন্টারপ্রিটেশনটা কি, এখন দেখো এটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে আমরা, হ্যাঁ এটা ইন্টারপ্রিটেশনটা আগে আমরা দিয়ে নেই। সো এখন আমি কি বলতে পারি, ডাইমেনশনাল অ্যানালাইসিস কিন্তু শেষ, ডাইমেনশনাল অ্যানালাইসিস করে এই আমি আউটপুট পেলাম, ঠিক আছে, এই হচ্ছে মডেল। এখান থেকে কি বলতে পারি, ডাইমেনশন, এই যে উপর থেকে নিচের দিকে যে তোমার স্ফিয়ারটা পড়তেছিল তার মধ্যে যে পরিমাণ ড্র্যাগ ফোর্স কাজ করবে, ওকে, সেই যে পরিমাণ ড্র্যাগ ফোর্স এক্সপেরিয়েন্স করবে ওইটা ইকুয়ালস টু কি হবে, রো ডি স্কয়ার বি স্কয়ার মাল্টিপ্লাইড বাই এ কোএফিশিয়েন্ট, যে কোএফিশিয়েন্টটা হবে ফাংশন অফ রেনল্ডস নাম্বার, তাই না? আমার ইনিশিয়ালি কি বলেছিলাম, একবারে শুরুতে বলেছিলাম হচ্ছে এফ ডি ইজ এ ফাংশন অফ ডি বি রো মিউ, এই পর্যন্ত কিন্তু আমার ইনিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং থেকে আমার এই পর্যন্ত শুধু কনক্লুশন ছিল। এখন এটাতে মধ্যে আমি ডাইমেনশনাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করলাম, করে আমি এই কনক্লুশনে আসলাম। এখান থেকে কি বলতেছে দেখো, ড্র্যাগ ফোর্স কি হবে, ড্র্যাগ ফোর্স হবে রো 1 পাওয়ার ডি এর 2 বি এর 2 এটার মাল্টিপ্লাইড বাই রেনল্ডস নাম্বারের ফাংশনের একটা কোএফিশিয়েন্ট, সেটা হবে রেনল্ডস নাম্বার। আমরা দেখো আমি কি বলেছি, তোমার ডাইমেনশনাল অ্যানালাইসিস একটা সলিউশন দিবে, সেটা হচ্ছে কিন্তু পার্শিয়াল, একবারে কমপ্লিট হবে না। সো এটা কিন্তু এটা থেকে এই যে আমরা প্রথম যে আমাদের জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অন ফ্লুইড ফেনোমেনন, ওখান থেকে আমরা শুধু বলতে পারতাম এফ ডি ইজ ফাংশন অফ এটা এটা এটা, এফ ডি কে ডি এফেক্ট করবে, বি এফেক্ট করবে, রো এফেক্ট করবে, মিউ এফেক্ট করবে, কিভাবে এফেক্ট করবে, কতটুকু করবে, এটা কিন্তু আমরা জানতাম না। ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে এখন আমরা জানি। সো রো তার 1 পাওয়ার, রো বাড়লে এফ ডি বাড়বে, ডি স্কয়ার বাড়লে ডি এর স্কয়ার হলে এফ ডি, ডি এর ডাবল স্কয়ার মানে দ্বিগুণ দ্বিমাত্রিক ভাবে এফ ডি বাড়বে, বি এর দ্বিমাত্রিক ভাবে এফ ডি বাড়বে। এখন আমি এটা বলতে পারতেছি, আগে কিন্তু এখানে বলতে পারতাম না, এখন জাস্ট বলতে পারতাম রো এফেক্ট করবে, বি এফেক্ট করবে, ডি এফেক্ট করবে, কিন্তু কিভাবে করবে সেটা কিন্তু আমি জানতাম না। ডাইমেনশনাল অ্যানালাইসিস করে আমি এখন এটা জানি। ওকে, বাট স্টিল ইট ইজ নট কমপ্লিট, কারণ এই যে এখানে এটা বলা আছে, এই যে আমরা ফাংশনটা লিখেছি, সো এফ ডি এখানে এটা কিন্তু আননোন, এটা আননোন, এর মধ্যে কি আছে, এর মধ্যে ডি আছে, এই যে পাওয়ার ডি আছে, কোএফিশিয়েন্ট তোমার পাওয়ার যে এক্সপোনেন্ট ছিল ওই ডি, এটা কিন্তু আননোন,
তারপর এই যে বড় সি কোএফিশিয়েন্ট, প্রপোর্শনাল কোএফিশিয়েন্ট, এটাও কিন্তু এর মধ্যে আছে, এটাও কিন্তু আননোন। সো আমি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারতেছি না এটার ভ্যালু কত। স্টিল এটার ভ্যালু কত জানি না আমি, বাট এখন আমি জানি রো ডি বি এটাকে কিভাবে এফেক্ট করবে। সো এটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালিসিসের বেনিফিট। আমার ইনিশিয়ালি ছিল এরকম একবারে ভেরি জেনারিক ফর্ম, হ্যাঁ, এখান থেকে ডাইমেনশনাল অ্যানালিসিস করে আমরা আরেকটু মোর কনক্লুসিভ ফর্মে আসলাম, বাট এই সলিউশনটা স্টিল ইনকমপ্লিট। ওকে, এটা হচ্ছে তোমার লিমিটেশনস অফ ডাইমেনশনাল অ্যানালাইসিস। ওকে, সো এই হচ্ছে রেলে মেথডের মধ্যে কিভাবে আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিসকে পারফর্ম করতে পারি এবং ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে আমরা কতটুকু সলিউশন পেতে পারি। ওকে, সেটা আমি এখানে বুঝালাম। ওকে, তুমি কখনো আশা করো না যে ডাইমেনশনাল অ্যানালাইসিস করে এক্স্যাক্টলি তুমি একবারে স্পেসিফিক মডেলে চলে আসবা। ওকে, সব কিছু একবারে জানা থাকবে। এফডি এটা স্টিল এটা কিন্তু আননোন, বিষয়টা তোমাকে জানতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা আসি বাকিংহাম মেথডে। রেলে মেথড জানলাম, বাকিংহাম মেথড কি, সেই মেথডে আমরা এই প্রবলেমটা সলভ করব। বাট যাওয়ার আগে আমরা বাকিংহাম মেথডের প্রিন্সিপাল গুলো কি, অ্যাডভান্টেজ গুলো কি, সেটা আমরা দেখে নিই। ওকে, আচ্ছা, তুমি এখান থেকে আমরা আরেকটা বিষয় দেখতে পারলাম, এখানে ডাইমেনশনলেস গ্রুপ কি কি আছে বলো তো। এখানে ডাইমেনশনলেস গ্রুপ কয়টা বলা যাবে? এইটা এফ প্রাইম আর, এখানে কয়টা ডাইমেনশনলেস গ্রুপ আছে? অবশ্যই একটা। ওকে, এখন আমরা যদি এই ফর্মে লিখি, এই সেকেন্ড এই ফর্মে আসি, হ্যাঁ, এফ প্রাইম আর, এটা তো ডেফিনেটলি একটা ডাইমেনশনলেস গ্রুপ, তাই না? এখানে একটা ডাইমেনশনলেস গ্রুপ আছে, হ্যাঁ। আর এই ফর্মে লিখলে এটা যদি ডাইমেনশনলেস হয়, এটা ডিভাইডেড বাই রো ডি স্কয়ার বি স্কয়ার, এটা কি ডাইমেনশনলেস হবে না? অবশ্যই হতে হবে, ডাইমেনশনাল হোমোজেনিটি থেকে বলতে পারি। সো এইটা ইটসেলফ, এই যে এফ ডি ডিভাইডেড বাই এটাও কিন্তু একটা ডাইমেনশনলেস গ্রুপ। সো ওয়ান ডাইমেনশনলেস গ্রুপ, টু ডাইমেনশনলেস গ্রুপ। ওকে, আমরা এই প্রবলেমটা তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? দুইটা ডাইমেনশনলেস গ্রুপ আছে। কিন্তু এই প্রবলেমটা শুরু এবং ক্যারি আউট করে এই কনক্লুশনে আসার আগ পর্যন্ত কিন্তু আমরা জানতাম না এই সিস্টেমে কয়টা ডাইমেনশনলেস গ্রুপ হবে। জানতাম না। ওকে, এইটা এই মেথডের একটা লিমিটেশনস বলা যায়। আমরা বাকিংহাম পাই মেথডের মাধ্যমে প্রবলেমটা শুরুর আগে আমরা বুঝে যাব ওখানে থেকে এই সিস্টেমে কয়টা ডাইমেনশনলেস গ্রুপ হবে। ওকে, এটাও একটা অ্যাডভান্টেজ, বেনিফিট। ওকে, আমরা আগে থাকতে জেনে গেলাম। আচ্ছা, সো আমরা দেখে নিই বাকিংহাম পাই থিওরাম, বাকিংহাম মেথড রিসার্চারের নাম অনুসারে বাকিংহাম পাই থিওরাম। ওকে, পাই থিওরাম। এখন দেখো মোর জেনারেলাইজড অ্যাপ্রোচ এবং এটা মোর বেনিফিট এখানে আছে। আচ্ছা, তাহলে আমরা দেখে নেই এখানে কি বলছে। দিস থিওরি স্টেটস দ্যাট n, প্রথম n হচ্ছে ডাইমেনশনাল ভেরিয়েবলস। আমরা প্রথমে কি করেছিলাম? আমরা স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম থেকে আমরা দেখব ফিজিক্যাল প্যারামিটারস বা ভেরিয়েবলস কয়টা আছে যেগুলো ফ্লোকে এফেক্ট করবে, তাই না? ওই যে টোটাল ফিজিক্যাল প্যারামিটারস এফ ডি, ডি, বি, রো, মিউ যেগুলো ছিল, ওগুলো হচ্ছে n। সো নাম্বার অফ ডাইমেনশনাল ভেরিয়েবলস ইন দ্য ডাইমেনশনাল হোমোজেনিটি ইকুয়েশনস, অর্থাৎ ডাইমেনশনাল ভেরিয়েবলস কয়টা আছে এখানে? 1। 2 নাম্বার বলছে ওখানে ডেসক্রাইব বাই m হচ্ছে ফান্ডামেন্টাল, ওই যে এম এল টি। তাহলে আমরা ডাইমেনশন এফ ডি, ডি, বি, রো, মিউ, ওগুলাকে আমরা ডাইমেনশন এম এল টির মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। ওই এম এল টির কয়টা তোমার সিস্টেমে লাগবে এখানে ব্যবহৃত হবে? তিনটাই। এম এল টি তিনটাই লাগবে নাকি কম হলো চলবে? এম হচ্ছে নাম্বার অফ ফান্ডামেন্টাল ডাইমেনশন, সর্বোচ্চ 3টা হতে পারে। 3টা থেকে এখানে কয়টা লাগে? তাহলে এখানে হচ্ছে পাই ইকুয়ালস টু হচ্ছে, তারা যদি বলে n ইকুয়াল টু নাম্বার অফ ফিজিক্যাল ভেরিয়েবলস, ডাইমেনশনাল ভেরিয়েবলস, এন্ড m যদি ফান্ডামেন্টালস ডাইমেনশন ইউজড হয়, তাহলে পাই হবে n মাইনাস m, অর্থাৎ ওই সিস্টেমে n মাইনাস m সংখ্যক ডাইমেনশনাল গ্রুপ সম্ভব। তাহলে n ইকুয়াল টু ফিজিক্যাল প্যারামিটারস অর ভেরিয়েবলস, এগুলো ডাইমেনশনাল, এগুলোর প্রত্যেকটা ডাইমেনশন থাকবে। m হচ্ছে নাম্বার অফ ফিজিক্যাল ডাইমেনশন, m হচ্ছে নাম্বার অফ ফিজিক্যাল ডাইমেনশন। m l t কয়টা এখানে তোমার এখানে আছে ওই ইকুয়েশনের মধ্যে? ওকে, সো n মাইনাস m হচ্ছে ডাইমেনশনলেস গ্রুপ, কয়টা ডাইমেনশনলেস গ্রুপ ওখানে সম্ভব। ওকে, এই হচ্ছে বাকিংহাম পাই থিওরাম। এই একটা এক্সট্রা এডিশনাল প্যাকেজ বলতে পারো, কম্পোনেন্ট, আর বাকিটা আগের মতো। ওকে, তাহলে আমরা দেখি, আমরা ওই আগের প্রবলেমটা সলভ করি। ওকে,
আমরা এই কয়েক মিনিটের মধ্যে আগের প্রবলেমটা আমরা সলভ করব। তাহলে আগে কি ছিল, সলভ দ্য প্রিভিয়াস প্রবলেমস বাই বাকিংহাম পাই থিওরাম। আমার আগে কি ছিল, আগে থেকে আমরা কি দেখতে পেলাম, আগে আমরা ওখানে এফডি ছিল একটা ফিজিক্যাল প্যারামিটারস, তারপর ডায়ামিটার, তারপর হচ্ছে তোমার কি ছিল ভেলোসিটি, তারপর হচ্ছে তোমার ডেনসিটি, তারপর হচ্ছে তোমার রো ভিসকোসিটি। ওকে, আমি প্রথমে এই সবগুলো ওখানে কতগুলো ফিজিক্যাল প্যারামিটারস বা ভেরিয়েবলস আছে সবগুলো আইডেন্টিফাই করলাম, করে আমরা এই একটা জেনারিক ফর্মে লিখে নিলাম এফ এফ এগুলা ফাংশন হবে ইকুয়াল টু 0। ওকে, সো কিছু একটা ফাংশন, এই হচ্ছে তোমার জেনারেল ফর্ম, তাই না? এই হচ্ছে তোমার জেনারেল ফর্ম। ওকে, আমরা লিখলাম। এখন এখানে কি কি আছে, এখানে কি আছে, অফকোর্স এখানে কিন্তু ডাইমেনশনাল অ্যানালাইসিস মানে হচ্ছে বেসিস হচ্ছে ডাইমেনশনাল হোমোজেনিটি, ইকুয়েশনটা ডাইমেনশনালি হোমোজেনিয়াস হবে। সো এখানে n কত, n হচ্ছে 5, 1 2 1 2 3 4 5, এই যে পাঁচটা হচ্ছে এগুলা ডাইমেনশন, প্রত্যেকটা ডাইমেনশন থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে এগুলা নাম্বার কয়টা ফিজিক্যাল প্যারামিটারস বা ভেরিয়েবলস। সো এখানে n ইকুয়ালস টু 5। ওকে, লিখলাম m কত, m l t, আমি প্রিভিয়াস প্রবলেমে তো দেখিয়েছি এখানে m l t তিনটাই দরকার হয়েছে না, এখানে m ইকুয়াল টু 3। তাহলে পাই কত হবে, পাই ইকুয়ালস টু n মাইনাস m ইকুয়ালস টু 5 মাইনাস 3 ইকুয়ালস টু 2, অর্থাৎ দুইটা ডাইমেনশনলেস গ্রুপ হবে। আমরা এর আগের যে প্রবলেমটা আমরা দেখেছি, দেখো এই যে এখানে এই প্রবলেমটা সলভ করার পরে আমরা বুঝছি এখানে দুইটা ডাইমেনশনলেস গ্রুপ। ওকে, বাট বাকিংহাম পাই থিওরাম ইন অ্যাডভান্স তোমাকে বলে দিবে এখানে দুইটা ডাইমেনশনলেস গ্রুপ হতে পারে। ওকে, তাহলে আমরা ডাইমেনশনলেস পাই কয়টা হবে, 2, এই পাই মানে হচ্ছে ডাইমেনশনলেস গ্রুপ। ওকে, আচ্ছা এখন আমরা এই যে ইকুয়েশনটা লিখলাম, এখানে আমরা বাকিংহাম পাই থিওরামের করেসপন্ডিং জেনারেল ইকুয়েশন হবে কি, thus we can write phi একটা নিউ ফাংশন is a function of pi 1 pi 2, কারণ আমরা দেখলাম এখানে পাই দুটা পাই হবে। সো জেনারেল এটাকে আমরা কনভার্ট করতে পারি, সো ফাংশন অফ pi 1 pi 2 equal to 0। সো এই হচ্ছে তোমার আলটিমেট মডেল, ঠিক আছে? এই হচ্ছে জেনারেল মডেল। এখান থেকে আমরা আস্তে 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 তোমার আরো এটাকে কনক্লুসিভ ফর্মে যাব, ওকে, স্পেসিফিক ফর্মে যাব। বাট পাই থিওরাম ইউজ করে এই হচ্ছে তোমার জেনারেল মডেল। ওকে, এটা জেনারেল, এটা স্পেসিফিক না কিন্তু। এখন আমরা অন্যান্য অপারেশন কাজ সম্পূর্ণ করে আমরা স্পেসিফিক কনক্লুসিভ ফর্মে যাব। ওকে, এখন তাহলে দেখো এইটা কি, পাই 1 কেমন হবে, পাই 2 কেমন হবে, সেগুলো আমরা নিয়ে এখন কাজ করতে হবে। পাই 1 ইকুয়ালস টু সামথিং, পাই 2 ইকুয়ালস টু সামথিং। এখন এগুলা কি, এগুলো আমরা কিভাবে লিখবো? ওকে, এটা জানার জন্য তোমাকে জানতে হবে প্রাইমারি ভেরিয়েবলস, সেকেন্ডারি ভেরিয়েবলস। ওকে, প্রাইমারি ভেরিয়েবলস কি, এই যে এখানে তোমার 1 2 3 4 5 পাঁচটা ছিল, প্রত্যেকটা তো ফিজিক্যাল প্যারামিটারস বা ভেরিয়েবলস, তাই না? সো সবগুলা ডাইমেনশনাল, প্রত্যেকটা ডাইমেনশন আছে, সবগুলা ফিজিক্যাল প্যারামিটারস বা ভেরিয়েবল আমরা বলতেছি, যার ইমপ্যাক্ট এই ফ্লোতে আছে। ওকে, তো এগুলার মধ্যে কিছু থাকবে আমরা গ্রুপিং করে নিচ্ছি স্পেসিফিক্যালি এই পাই থিওরাম মেথডের জন্য। এখানে কিছু হবে প্রাইমারি ভেরিয়েবলস। প্রাইমারি ভেরিয়েবলস বলতে বোঝাচ্ছি যেগুলা প্রত্যেকটা পাই যতগুলা ডাইমেনশনলেস গ্রুপ হবে সবগুলাতে থাকবে, এগুলো হচ্ছে প্রাইমারি ভেরিয়েবলস। ওকে, আর সেকেন্ডারি কি, সেকেন্ডারি হচ্ছে ইন্ডিভিজুয়ালি এক এক টাইপের থাকবে, এগুলো সবগুলাতে থাকবে না, একটা 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 করে থাকবে। ওকে, ওকে, এখন দেখো তাহলে এই যে পাইয়ের স্ট্রাকচারটা হবে, পাইয়ের স্ট্রাকচার হবে ওকে প্রাইমারি ভেরিয়েবলস মাল্টিপ্লাইড বাই 1 সেকেন্ডারি ভেরিয়েবলস। ওকে, পাই হবে প্রাইমারি ভেরিয়েবল সবগুলো মাল্টিপ্লাইড বাই হচ্ছে 1 সেকেন্ডারি ভেরিয়েবলস। এখানে তো এক্সপোনেন্ট থাকবেই, এক্সপোনেন্ট থাকবে। সো আমরা দেখি এখন পাই এখানে এই সিস্টেমের জন্য প্রাইমারি ভেরিয়েবলস কোনগুলো, 1 2 3 4 5 পাঁচটা আছে। পাঁচটার জন্য প্রাইমারি ভেরিয়েবলস গ্রুপ কোনটা, প্রাইমারি কারা সেকেন্ডারি কারা, সেগুলো প্রথম তোমাকে আগে আইডেন্টিফাই বা ডিটারমিন করতে হবে। আচ্ছা, তো আমরা দেখি প্রাইমারি ভেরিয়েবলস এর গাইডলাইনে যেটা বলা আছে সাধারণত ম্যাথস, জিওমেট্রি এন্ড কাইনেমেটিক্স, ম্যাথস, জিওমেট্রি এবং কাইনেমেটিক্স এর সাথে রিলেটেড ভেরিয়েবলস গুলোকে আমরা প্রাইমারি ভেরিয়েবল হিসেবে চিন্তা করব। ওকে, ম্যাথস, জিওমেট্রি এন্ড কাইনেমেটিক্স। তাহলে এই সিস্টেমের মধ্যে দেখো ম্যাথস, হ্যাঁ, তো ম্যাথসের সাথে রিলেটেড কি আছে, ম্যাথসের সাথে রিলেটেড অবশ্যই আছে ডেনসিটি, তাই না? তাহলে ডেনসিটি হচ্ছে একটা প্রাইমারি ভেরিয়েবলস। ওকে, নিয়ে নাও ডেনসিটি প্রাইমারি ভেরিয়েবলস। তারপরে বলছে কি জিওমেট্রি, জিওমেট্রি অর্থাৎ এই ফ্লো সিস্টেমের মধ্যে একটা টিউবের মধ্যে দিয়ে একটা অবজেক্ট ফল করতেছে, সেই অবজেক্ট কি পরিমাণ ড্র্যাগ ফোর্স এক্সপেরিয়েন্স করবে। তাহলে আমরা অবজেক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এখানে একটা কি হচ্ছে স্ফিয়ার, তাহলে স্ফিয়ারের জিওমেট্রিটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে তোমার ডায়ামিটার। তাহলে জিওমেট্রির সাথে রিলেটেড ভেরিয়েবলস কোনটা, ডি।
এটা অবশ্যই প্রাইমারি হবে, এই প্রাইমারি নিয়ে নিলাম। আর কি হবে, ম্যাথ, জিওমেট্রি, কাইনেমেটিক্স কি ফ্লো, তাই না? তো এখানে ফ্লোর সাথে রিলেটেড কোনটা, ফ্লোর সাথে রিলেটেড রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি হচ্ছে তোমার বি, ভেলোসিটি। তাহলে আমি রো, ডি, ভি এই তিনটা হচ্ছে তোমার প্রাইমারি ভেরিয়েবলস, অর্থাৎ এগুলো প্রত্যেকটা ডাইমেনশনলেস গ্রুপের মধ্যে অ্যাপিয়ার করবে, থাকবে, এক্সিস্ট করবে। তাহলে আমরা দেখো রো ডি ভি এই দুটাতে লিখে নিলাম, তাদেরকে পাওয়ার দিলাম। অবশ্যই তো এক্সপোনেন্ট পাওয়ার হবে, এটা ভ্যালু আলটিমেটলি কত হয় সেটা আমরা দেখব, কিন্তু তো অবশ্যই পাওয়ার হবে, পাওয়ার ইকুয়েশন অনুসারে যদি আমরা লিখি। ওকে, সো b1 a1 a2 b1 b2 c1 c2, এখানে যদি পাই 3 থাকতো ঠিক একইভাবে লিখে c3 লিখতাম, a3 b3 c3 এগুলো লিখে c3 লিখতে হবে, কারণ প্রাইমারি ভেরিয়েবল সবগুলোতে এক্সিস্ট করবে। এখন কি বলছি, ওয়ান সেকেন্ডারি ভেরিয়েবল, শুধু ডি, বি, রো এই তিনটা চলে গেল প্রাইমারি হিসাবে। আর সেকেন্ডারি তাহলে কি থাকে, এই মিউ আর হচ্ছে এফডি। ওকে, এগুলো সেকেন্ডারি। তো সেকেন্ডারির মধ্যে আমরা কি বলছি, স্ট্রাকচারটা কি হবে, এগুলো 1 বাই 1 করে বসবে, এক একটা করে, এক একটার মধ্যে এক একটা করে বসবে। ওকে, সো এখানে হচ্ছে পাই 1, আমরা এখানে মিউ লিখলাম, মিউকে এখানে দিলাম d1, আর পাই 2 তে লিখলাম কি এফডি। তুমি এখানে এফডি দিতে পারো, এখানে মিউ দিতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, সো মিউ d1। ওকে, তারপরে পাই 2 এই যে প্রাইমারি, এই সেকেন্ডারির মধ্যে ডি আসলো আর হচ্ছে d2। ওকে, সো এখন আসলে এখানে একটু সময়ের বিষয়, সময় শেষ হয়ে যাচ্ছে, বাট আমি একটু চেষ্টা করি একটু কয়েক মিনিট সময় বেশি নেব। সো এখানে দেখো, তাহলে আমরা জেনারিক ফর্মে পাই 1 তার করেসপন্ডিং ইকুয়েশনটা লিখলাম, পাই 2 তার করেসপন্ডিং ইকুয়েশন লিখলাম। বি কেয়ারফুল, এখানে প্রাইমারি, এখানে যাতে ভুল না হয়, প্রাইমারি কোনগুলো হবে এগুলো তুমি যদি ভুল করো তাহলে তোমার আলটিমেট ফর্মে ভুল আসবে। ওকে, সো এখানে প্রাইমারি সবগুলো দাও, সেকেন্ডারি 1 বাই 1 করে দিয়ে দাও। সো কোএফিশিয়েন্ট গুলো লিখলাম, এক্সপোনেন্ট গুলো লিখলাম। এখন সলভ করে প্রত্যেকটার জন্য এই এ বি সি, a1 b1 c1 a2 b2 c2 d2 কি হবে সেগুলো আমরা বের করব। নেক্সটে যাই। সো এখন ওয়ার্ক অন, এই যে পাই 1 লিখলাম, পাই 2 লিখলাম, এখন ইন্ডিভিজুয়ালি আমি প্রত্যেকটার উপর সেপারেট কাজ করব। সো ওয়ার্ক অন পাই 1। সো একইভাবে এই যে আমরা ডাইমেনশন লিখে উভয় পক্ষে, এটা তো অবশ্যই ডাইমেনশনাল হোমোজেনিয়াস, এটা অবশ্যই ডাইমেনশনালি হোমোজেনিয়াস হতে হবেই। সো এই অ্যাজাম্পশন ইউজ করে আমরা পাই 1 এর জন্য সেই একইভাবে এমএলটি ইউজ করলাম। এমএলটি ইউজ করে আমরা এখান থেকে a1 b1 a1 in terms of d1 b1 in terms of d1 c1 in terms of d1 সো বের করলাম। এগুলাকে আবার এখানে বসাও, পাই 1 এ বসাও, পাই 1 বসিয়ে গ্রুপিং করে এই যে আমার পাই 1 ইকুয়ালস টু কি আসলো, এই হচ্ছে একটা ফর্ম, এই হচ্ছে আলটিমেট ফর্ম আসলো। ওকে, সো পাই 1 আমরা এটা বের করলাম, যে এখানে কিন্তু d1 স্টিল আননোন। ওকে, সো d1 স্টিল আননোন, এটা তো আননোন থাকবেই। তাহলে এখানে আমরা জানি কি এটা একটা ডাইমেনশনলেস গ্রুপ। সো আমরা জানি দুইটা ডাইমেনশনলেস গ্রুপ হবে। এই পাই 1 এটা হচ্ছে রেনল্ডস নাম্বার। ওকে, সো এটাকে রেনল্ডস নাম্বার। সো আমরা যদি সিমিলারলি 2 এর জন্য কাজ করি, পাই 2 এর জন্য তুমি কাজ করলে এই পাই 2 আসবে হচ্ছে এফডি এই ফর্মে। ওকে, একইভাবে ক্যারি আউট করো, এই ফর্মে চলে আসলো। সো আমরা এখন পাই 1 জানি, পাই 2 জানি। ফাইনালি এই যে আমার পাওয়ার ইকুয়েশনটা আমি ধরেছিলাম, ফাই ফাংশন অফ পাই 1 পাই 2 ইকুয়াল টু 0, এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, পাই 1 সেপারেট ফাই প্রাইম পাই 2 ইকুয়াল টু, তো বা পাই 2 ইকুয়াল টু যে কোনো ফর্মে লিখো, ফর্মুলা লিখে পাই 1 পাই 2 থেকে বসাও, যে এক্সপ্রেশন তুমি পেয়েছো ওগুলা বসাও, আলটিমেটলি এই ফর্মে চলে আসলো। ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতেছি, FD drag force experienced by the sphere equals to rho d square b square multiplied by something which is function of Reynolds number, তাই না? এই ফর্মে আসলাম বাকিংহাম পাই থিওরাম অ্যাপ্লাই করে। ওকে, ওই মেথড, সেকেন্ড মেথড অ্যাপ্লাই করে। আর আমরা ফার্স্ট মেথড রেলে এক্সপ্রেশন, রেলে মেথড যেটা ছিল সেই রেলে মেথড থেকে আমরা কি বলতে পারি, ওখানে তো আমরা পেয়েছিলাম FD ইকুয়ালস টু কি হবে, equals to rho d square b square multiplied by something which is function of Reynolds number. ওকে, দুই মেথডে আমরা একই কনক্লুশন পেয়েছি। ওকে, সো দুই মেথডই ভ্যালিড। সো দিস ইজ বাট বিউটি অফ অর স্ট্রেংথ অর অ্যাডভান্টেজ অফ বাকিংহাম সেকেন্ড মেথডের হচ্ছে আমরা ইনিশিয়ালি কিন্তু জেনে গিয়েছি এখানে আমার সিস্টেমে দুইটা পাই বা ডাইমেনশনলেস গ্রুপ হবে, আর এখানে কিন্তু আমরা জানতাম না। এইটা হচ্ছে বেনিফিট, ওকে, অ্যাডভান্টেজ, কারণ এটা জানলে আমরা একটা একটু মোর কনফিডেন্টলি আমরা আমার সলিউশনের দিকে অগ্রসর হতে পারবো। ওকে, সো এই হচ্ছে তোমার কিভাবে আমরা ডেমনস্ট্রেট করলাম, কিভাবে আমরা
এই প্রবলেমটাকে সলভ করতে পারি। সো বাকিংহাম পাই থিওরাম তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দাও। সো আমরা আজকে ডাইমেনশনাল অ্যানালাইসিসের বৈশিষ্ট্য ফিচার্স গুলো কি হবে, ডাইমেনশনাল অ্যানালাইসিস কি, তার অ্যাডভান্টেজ কি, তার প্রিন্সিপাল কি, তার লিমিটেশনস কি, তার প্রিরিকুইজিট কি, এগুলা দেখলাম। এবং দুইটা মেথড আছে, রেইলে মেথড আর বাকিংহাম পাই থিওরাম মেথড। সো দুইটারই কম্পারিজন স্টাডি দেখলাম। আর আমরা একটা স্যাম্পল মডেল স্পেসিফিক প্রবলেমের মধ্যে আমরা দুইটা মেথড অ্যাপ্লাই করে সেম সলিউশন আমরা বের করেছি। ওকে, সো এই হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস। আমাদের আরো একটা ক্লাস আমরা লেকচার দিব, যার মাধ্যমে আরো বেশ কিছু খুব ভালো মানের কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। সো তোমাদের কোনো কোশ্চেন থাকলে এই আজকে লেকচারের উপর এখনো করতে পারো। আমরা 2-3 মিনিট বা অন্তত 1 মিনিট আমরা এই তোমাদের কোনো কনসেপচুয়ালি কোনো যদি কনফিউশন থাকে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। প্লিজ যার যে কোশ্চেন আছে বলো। হ্যাঁ, এখন ওপেন ডিসকাশন। কোনো কোশ্চেন? সব বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তাহলে রেকর্ডিং বন্ধ করছি।